তো জয় হিন্দ সবাইকে, ওয়েলকাম টু ডব্লিউপি প্যানেশিয়া। তো আজকে আমরা আবার একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট করতে চলেছি। আজকে আমরা যে সেটটা করব সেটা হচ্ছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2023-এর যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল, যার মেন্স পরীক্ষা এখনও হয়নি, আমরা সেই সেটটা সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলো এবং নতুন সংখ্যার অনুপাত হয়ে গেল 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? একদম সহজ অঙ্ক। ঠিক আছে, আমরা এক কাজ করি, আমরা সংখ্যা দুটো ধরে নিই, সংখ্যাটা এ আর বি। ঠিক আছে, তাদের অনুপাত বলে দিয়েছে 3:5 এবং প্রত্যেকের সঙ্গে কি করা হয়েছে? প্রত্যেকের সঙ্গে 10 যোগ করা হয়েছে এবং তাদের যে নতুন অনুপাতটা হয়েছে সেটা হচ্ছে 5:7। এটাই বলেছে অঙ্কটা, তাই না? তো দেখো, অঙ্কটা তুমি যদি বুঝতে পারো একদম চোখে চোখে হয়ে যাবে। ঠিক আছে, খাতা পেন লাগবে না। দেখো, 5-এর থেকে 7 বৃদ্ধি পেয়েছে, মানে কত বৃদ্ধি পেয়েছে? 2। আবার 3-এর থেকে 5 বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে আমি অনুপাতে দেখছি 2 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমি এদিকে বৃদ্ধি করছি কত? 10। তাহলে আমি এখানে বলতে পারি 2 = 10, বলতে পারি নিশ্চয়ই। তাহলে 1 = কত আসবে? 1 = আসবে 5। এবার বলেছে সংখ্যা দুটির অনুপাত বলে দিয়েছে 3:5। এবার তুমি জানো 1 = 5, তাহলে 3 = কত হবে? 3 = 15 আর 5 = 5 তাই তো? এবার 15 আর 25 যোগ করো, 15 আর 25 যোগ করলে কত আসে? 15 25 যোগ করলে আসে 40। বোঝা গেল কী করলাম? আর একবার দেখে নাও। আমি ধরে নিয়েছি দুটি সংখ্যা A এবং B, যাদের প্রাথমিক অনুপাত ছিল 3 এবং 5। প্রত্যেকের সঙ্গে কত যোগ করা হয়েছে? 10 যোগ করা হয়েছে। প্রত্যেকের সঙ্গে আমি 10 যোগ করেছি এবং তারপরে অনুপাতটা পেয়েছি 5:7 এবং প্রত্যেকের দেখছি 2 করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি এখানে বৃদ্ধি করেছি 10 করে। তাহলে এখানে আমি লিখতে পারি 2 = 10। তাহলে আমি এখান থেকে পেতে পারি 1 = 5। ঠিক আছে, তাহলে 1 = যদি 5 পাই, তাহলে 3 = আমি বলতে পারি 15 এবং 5 = বলতে পারি 25। তাহলে দুটি সংখ্যার যোগফল 15 + 25 = 40। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে। বলেছে অরুণের ইংরাজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, নম্বরের পার্থক্য 10। ইংরাজি এবং অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? এটাও খুব সহজ অঙ্ক। ঠিক আছে, কী কী বলেছে? এখানে বলেছে ইংলিশ এবং ম্যাথ, তাদের যোগফল কত বলে দিয়েছে? ইংলিশ এবং ম্যাথের যোগফল বলে দিয়েছে 170, আর ইংরেজি এবং ম্যাথের পার্থক্য বলে দিয়েছে 10, তাই না? এটা সেই অঙ্ক হয়ে গেল না? A+B, তার যোগফল যদি 170 এবং A-B যদি 10 হয়, তাহলে A এবং B এর মান কত? তাই না? তোমাদের সুবিধার্থে আমি লিখে দিই এখানে, A+B বলে দিয়েছে আমাদের 170 আর A-B আমাদের বলে দিয়েছে কত? 10। তাহলে এখান থেকে A এবং B এর মান বের করে নাও। এবার তোমরা যখনই মানটা বের করে নেবে, তোমরা সেখান থেকে কী পেয়ে যাবে? অনুপাত পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সেই ছোটোবেলাকার যোগ বিয়োগ পদ্ধতি বসাই, সবার আগে প্লাস বসিয়ে দিই, প্লাস মানে প্লাসের আগে প্লাস, মাইনাসের আগে মাইনাস, এখানে প্লাস B কাটা যায়, তাহলে 2A = কত আসে? 180। তার মানে এর মান আসছে কত? এর মান আসছে 90, তাই না? তাহলে এর মান যদি আমি পেয়ে যাই 90, বি এর মান কত পাবো? বি এর মান পাবো, এর মান যদি পাই 90, বি এর মান তাহলে সবাই জানো যে 80 পাবো, তাই না? তাহলে এদের অনুপাত কত আসবে? 90:80। 0 কেটে দাও, 9:8। এটা যদি খাতা পেন নাও লাগে, তোমরা কি করে করতে পারো? দেখো, দুটো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে একটা সংখ্যা পাবা, আর দুটো বিয়োগ করে তাকে যদি আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে আর একটা সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে, 170-এর সঙ্গে 10 যোগ করা 180/2 মানে 90। আবার 170 - 10 160/2 মানে 80। তাহলে একটি সংখ্যা হলো 90 এবং অপরটি হলো 80। তাহলে তাদের অনুপাত আসবে 9:8। ক্লিয়ার? তো চলো নেক্সট অঙ্কে। বলেছে একটি ট্রেন 45 কিলোমিটার বেগে চলছে, বিপরীত দিক দিয়ে 5 কিলোমিটার
পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য কত? কালকে যখন আমি সময় দূরত্বের অঙ্ক করাচ্ছিলাম তখন দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে রিলেটিভ স্পিড, যেটা একই দিকে গেলে কি হয়, বিয়োগ হয়, আমরা তাকে কি বলি, আপেক্ষিক গতিবেগ, তাই না? আর একটা কি হয়, যদি বিপরীত দিকে আসে তাহলে আপেক্ষিক গতিবেগ সবসময় যোগ হয়ে যায়, তাই না? তোমরা দেখেছো নিশ্চয়ই যখন ট্রেনে যাও, যদি ট্রেনটা বিপরীত দিকে যায় তাহলে তোমরা দেখো যে কী স্পিডে ট্রেনটা বেরিয়ে যায়, তাই না? আর যদি একই দিকে ট্রেনটা যায় দেখবে আস্তে 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 যায়। কেন? তোমাদের ট্রেনের গতিবেগ কমছে না, যেহেতু একই দিকে যাচ্ছে সেই জন্য আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয়ে যায়। এখানে দেখো বলেছে এখানে বিপরীতে আসছে, তার মানে ট্রেনটা যদি এই দিকটায় যায়, লোকটা আসে এই দিকটায়, তাই না? তাহলে এখানে তোমরা বলো আপেক্ষিক গতিবেগ কী হয়ে যাবে? আপেক্ষিক গতিবেগ এখানে যোগ হয়ে যাবে, তাই তো? আরেকটা জিনিস কালকে বলেছি যে কোনো ট্রেন যদি কোনো মানুষকে অতিক্রম করে বা কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করে বা কোনো তাল গাছকে অতিক্রম করে তাহলে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, ঠিক আছে? এখানে দুটো জিনিসই লাগবে। তো সবার প্রথমে বলো আমার স্পিড কত আসবে? স্পিড ট্রেনের আছে 45 এবং লোকটার আছে 5, তাই তো? তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ যেহেতু বিপরীত দিকে আসছে তাহলে কী হয়ে যাবে? যোগফল হয়ে যাবে। তাহলে এখানে স্পিড আমি পেয়ে গেলাম 50, ঠিক আছে? এবার এখানে টাইম কত লাগছে? টাইম আমার লাগছে হচ্ছে 50, কী পেলাম? 50 আমি পেলাম কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে আমার টাইম লাগছে কত? টাইম লাগছে আমার 18 সেকেন্ড, 18 সেকেন্ড। আমার কি লাগবে? কি চেয়েছে? ট্রেনটির দৈর্ঘ্য, অর্থাৎ আমাকে ডিস্টেন্স চেয়েছে, তাই না? ডিস্টেন্স চেয়েছে। আর আমার ডিস্টেন্স সমান সমান কী জানি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। এবার দেখো এটা কিলোমিটার প্রতি ঘন্টাতে রয়েছে, এটা সেকেন্ডে রয়েছে, তাহলে ঘন্টাটাকে আমাদের কিসে নিয়ে আসতে হবে? ঘন্টাটাকে আমাদের প্রথমে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 50 একে মিটার প্রতি সেকেন্ডে আনতে গেলে কত দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে এটা এইভাবেই রেখে দিই 250/18। তাহলে স্পিড পেয়ে গেলাম আমি কত? 250/18। আর আমার সময় আছে কত? 18। তাহলে স্পিড 250/18 ইন্টু 18, তাহলে 18 কেটে দাও, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে গেলাম কত? 250। আর যেহেতু ট্রেনটা মানুষটাকে অতিক্রম করছে তার মানে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে, সুতরাং ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল 250 মিটার, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কে। বলেছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করেও সে 19% লাভ করে। সে যদি কোনো ছাড় না দিত তাহলে তার কত শতাংশ লাভ হতো? তাই না? খুব ভালো অঙ্ক। দেখো তোমরা যখন লাভ ক্ষতিতে অঙ্ক করো তিনটে জিনিস ইউজ করতে হয়। একটা হচ্ছে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, একটা হচ্ছে এসপি অর্থাৎ সেলিং প্রাইস, আর একটা হচ্ছে এমপি অর্থাৎ মার্ক প্রাইস। এই এমপিটাকে আমরা বলি মার্ক প্রাইস বা ধার্য মূল্য, তাই তো? তাহলে বলেছে সে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, তাই না? তার মানে 100 টাকায় 15 টাকা ছাড় দিয়েছে। তাহলে আমি ধরে নিই ধার্য মূল্য 100 টাকা, 15 টাকা ছাড় দিলে সে বিক্রি করছে কত টাকায়? 85 টাকায়, তাই না? এবার 85 টাকায় বিক্রি করেও সে কত পার্সেন্ট লাভ করছে? 19% লাভ করছে। তাহলে আমি ধরে নিই সে দ্রব্যটির ক্রয় মূল্য X টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য X টাকা। তাহলে X টাকায় কিনেও সে 19% লাভ করছে। লাভ মানে কি? 100 টাকায় 19 টাকা লাভ করছে, তার মানে 100 টাকায় যদি জিনিসটা কেনে বিক্রি করবে 119 টাকায়, তাই না? কিন্তু জিনিসটা তো কিনছে X টাকায়, তাহলে X ইন্টু 119/100, তাই না? এইটা পেলাম আমি কি? বিক্রয় মূল্য। আর এইটা সমান সমানই আমি পেয়েছি কত? এটা সমান সমানই আমি পেয়েছি 85। বুঝতে পারলে কী করলাম? আমি মার্ক প্রাইস ধরে নিয়েছিলাম 100 টাকা, সে 15 টাকা কমে বিক্রি করছে, সেখানে আমরা পেলাম যে সে বিক্রি করছে 85 টাকায়। এবার আমি ধরে নিয়েছি ধরো সে X টাকায় জিনিসটা কিনেছে। এবার X টাকায় যদি জিনিসটা কিনে 19% লাভে বিক্রি করে তাহলে সে বিক্রি করছে X ইন্টু 119/100 টাকা। এবার যেহেতু দুটোই সমান আমি সমীকরণে ফেলে দুটোকেই সমান করে দিলাম। বোঝা গেল? এবার কি কাটাকাটি যায়? দেখো তো কত দিয়ে কাটবো আমরা? 17 দিয়ে, তাই তো? দেখো 17 দিয়ে যদি কাটি 5 17 85, 7 17 119, ঠিক আছে? তাহলে আমরা এক্সের মান এখান থেকে কি পেতে পারি? বজ্রগুণন করে 5 100 500, 500/7, তাই না? 500/7 টাকা।
বোঝা গেল? তাহলে আমি এই এত কিছুর মধ্যে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। ক্রয় মূল্য কত? 500/7 টাকা, তাই না? এবার কি বলেছে? এবার বলেছে সে যদি কোনো ছাড় না দিত, অর্থাৎ ধার্য মূল্য যে 100 টাকা, সে যদি এই 100 টাকাতেই বিক্রি করতো, তাহলে তার কত টাকা লাভ হতো, তাই তো? তাহলে এখন আর এটা মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য নয়, এখন এটা কি হয়ে গেছে? এখন এটা সেলিং প্রাইস হয়ে গেছে, তাই না? সে এখন এই 100 টাকাতেই বিক্রি করছে, কোনো ছাড় দিচ্ছে না। তাহলে তার লাভ হচ্ছে কত টাকা? তাহলে 100 বিয়োগ 500/7, তাই তো? তাহলে কত আসবে? 700/500, অর্থাৎ 200/7 টাকা কি হচ্ছে? লাভ হচ্ছে। 200/7 টাকা লাভ হচ্ছে। আমি লাভ পেলাম এখানে 200/7 টাকা, তাই তো? তাহলে কিন্তু এখানে আমার লাভ চেয়েছে কি? পার্সেন্টেজে লাভ। এবার পার্সেন্টেজে লাভ কি করে আমরা বের করি? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাই না? তাহলে মোট লাভ আমার কত হয়েছে? 200/7 টাকা বাই ক্রয় মূল্য 500/7 টাকা, তাই তো? ইন্টু 100, হ্যাঁ কি না? তাহলে এবার এখানে লেখো 200/7 ইন্টু কী হয়ে যাবে? 7/500, তাই তো? ইন্টু 100। 7 7 কাটো, 0 0 কাটো, তাহলে 5 দিয়ে 100কে কাটো, 20, অর্থাৎ 20 দুগুণে 40% লাভ। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো? ডিটেলসে একটু করালাম। নেক্সট অঙ্কে চলো। বলেছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি। মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত? ঠিক আছে, তো কালকে আমরা শিখেছিলাম যে আয়তকার কোনো ক্ষেত্রের তার পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? 2 ইন্টু a প্লাস বি। এ মানে দৈর্ঘ্য ধরেছিলাম আর বি মানে প্রস্থ ধরেছিলাম। এই 2 ইন্টু a প্লাস বি সমান সমান আমাদের কত বলে দিয়েছে? 2 ইন্টু a প্লাস বি আমাদের বলে দিয়েছে 20 সেমি, তাই তো? 2 ইন্টু a প্লাস বি সমান সমান 20 সেমি। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? a প্লাস বি সমান সমান 20, 2 দিয়ে 20কে কাটো, কত ভাই? 10, তাই তো? 10 সেমি। তাহলে a প্লাস বি সমান সমান পেয়ে গেলাম কত? 10 সেমি। আর কি বলে দিয়েছে? ক্ষেত্রফল বলে দিয়েছে। আয়তকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ a ইন্টু বি বা এ বি, তাই তো? এই এ বির মান কত বলে দিয়েছে আমার? 24, তাই তো? এবার আমার কি চেয়েছে? দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য, অর্থাৎ a মাইনাস বি চেয়েছে। এবার a মাইনাস বি চেয়েছে। এবার তোমরা একটুখানি বেসিক বুদ্ধি খাটাও। মনে মনে ভাবো যে আমি যদি একে 1 ধরি, বিকে 9 ধরি, তাহলে 9 অক্ষে 9 আসছে, 24 কি আসছে না? যদি আমি একে 2 ধরি, বিকে 8 ধরি, 8 দুগুণে 16, তাও আসছে না। যদি একে আমি 3 ধরি এবং বিকে যদি আমি 7 ধরি, 3 7 21, তাও আসছে না। যদি আমি একে 4 ধরি এবং বিকে 6 ধরি, দেখো তাহলে 4 6 কত চলে আসছে? 24 চলে আসছে, তাই না? 4 6 24 চলে আসছে। কিন্তু আমি কি বলেছি? দৈর্ঘ্য কখনো ছোট হতে পারে না। তাহলে তুমি জাস্ট পাল্টে দাও, ঠিক আছে? এর মান 6 দিয়ে দাও এবং বি এর মান 4 দিয়ে দাও, তাহলে দেখো 4 6 24 চলে আসলো। তাহলে এবং বি এর পার্থক্য কত আসবে? 6 বিয়োগ 4 2। বোঝা গেল তো? এটা স্মার্টনেস পদ্ধতি। আর তুমি যদি এমনি অঙ্কটা ডিটেলসে করতে যাও তাহলে তাও করা যাবে। দেখো, তাও দেখিয়ে দিচ্ছি। তুমি এখানে পেয়েছো a প্লাস বি সমান সমান পেয়েছো 10 এবং এ বি পেয়ে গেছো কত? পেয়েছো এ বি পেয়েছো 24। তোমার লাগবে a মাইনাস বি। তাহলে তুমি এখানে লেখো যে ধরি তুমি জানো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে একটা যে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র, কিন্তু আরও একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, কী করে? দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আমি এখানে লিখেছি মাইনাস 4ab, তাহলে প্লাস 2abর সঙ্গে মাইনাস 4ab কাটলে মাইনাস 2ab চলে আসে, তার মানে এটা দুটো ইকুয়াল। এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 10-এর স্কোয়ার কত আসবে? 10-এর স্কোয়ার আসবে আমার 100, আর মাইনাস 4ab, 4ab-র মান কত জানো তোমরা? ab-র মান জানো 24, আমরা 4 24 96, তাই তো? তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি সমান সমান পাচ্ছি হচ্ছে 4, এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি আমি 4 পাই, তাহলে এ মাইনাস বি কত পাবো? এ মাইনাস বি পাবো হচ্ছে √4 মানে 2। বোঝা গেল? নেক্সট অঙ্কে চলো।
দেখো এটা খুব একটা ভালো অঙ্ক, ঠিক আছে। বলছে একটি ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা এবং চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে করতে শুরু করে এবং সে 12 নম্বর দিনে মোট কত টাকা সঞ্চয় করবে, ঠিক আছে। তার মানে প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, পঞ্চম দিনে 16, তাই না। দেখো বাড়তে বাড়তে যাচ্ছে, কী হিসাবে বাড়ছে না 2 গুণ করে বাড়ছে, তাই না, 2 গুণ করে। এটা অ্যাকচুয়ালি জিপির অঙ্ক, জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন বলে না, জিওমেট্রিক প্রোগ্রেশন সেটার অঙ্ক। এই সাম বের করার সূত্র আছে, সাম বের করার সূত্রটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে সাম ইজ ইকাল টু এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যেখানে এ আসছে হচ্ছে ফার্স্ট টার্ম এবং আর আসছে কমন রেশিও, আর হচ্ছে কমন রেশিও, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কত কমন রয়েছে। দেখো এখানে যদি প্রথম দিনে 1 টাকা হয়, দ্বিতীয় দিনে 2 টাকা, তারপরের দিনে 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। আমি 1কে কী লিখতে পারি, 1কে আমি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাই না। 2কে 2 টু দি পাওয়ার 1, 4কে 2 টু দি পাওয়ার স্কোয়ার, 8কে 2 এর কিউব। তাহলে সবার মধ্যে আমি কি কমন রেশিও পাচ্ছি, সবার মধ্যে আমি কমন রেশিও পাচ্ছি সেটা হচ্ছে 2, বোঝা গেল। তাহলে এখানে আমি কমন রেশিও পেয়ে গেছি 2, আর এন মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, অর্থাৎ কতগুলি বসবে। দেখো এখানে বলে দিয়েছে কত দিন, 12 দিন, অর্থাৎ তার মানে 12 দিন মানে 12টা টার্মই বসবে। তাহলে আমরা সামটা বের করে নিই। তাহলে এ মানে কি বলেছি, এ মানে ফার্স্ট টার্ম, অর্থাৎ প্রথম দিনে কত টাকা জমাচ্ছে সে, প্রথম দিনে 1 টাকা, 1 ইন্টু আর টু দি পাওয়ার n, তাই তো। আর মানে কি বললাম, কমন রেশিও, যেটা আমি পেয়ে গেছি 2, তাই তো। আর n মানে কি, n মানে আমি পেয়েছি হচ্ছে নাম্বার অফ টার্মস, অর্থাৎ কত দিন, 12 বিয়োগ 1, আর বাই সেই কমন রেশিও 2 বিয়োগ 1, বোঝা গেল। তাহলে নিচে তো 2 বিয়োগ 1 মানে 1, কোনো আর কিছু করতে হবে না। আর 1কে গুণ করাও যা, না করাও তাই, তাই না। তাহলে এখানে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1। এবার 2 টু দি পাওয়ার 12-এর মান কত, দেখো আমি এটাকে ভেঙে নিই, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 12কে আমি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 করে নিই। এবার 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এবার 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6-এর মান হচ্ছে 64, 64 গুণ 64, তাই তো। তাহলে এটাকে যদি গুণ করো কত আসে, এটাকে গুণ করলে আসবে হচ্ছে তোমার 3600 যোগ 240, 240, 480 যোগ 4 ছাড়া 16, অর্থাৎ 6, 18কে 9, 40, তাই তো। 4096, 4096 বিয়োগ 1, অর্থাৎ 4095। বোঝা গেল কী করলাম। এটা জিওমেট্রিক প্রোগ্রেশনের অঙ্ক, খুব ভালো অঙ্ক, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। দুটো জিনিস হয়, একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটাকে আমরা বলি এপি, আর একটা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন যেটা জিপি, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলেছে সিম্পলিফাই 12 পূর্ণ 1/3 প্লাস 10 পূর্ণ 5/6 বিয়োগ 7 পূর্ণ 2/3 বিয়োগ 1 পূর্ণ 4/7। এই সরলটা না, দেখো এটা তো মিশ্র ভগ্নাংশে রয়েছে, আমরা যদি ভগ্নাংশ ভেঙে করতে যাই অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে এইগুলোকে আলাদা করে নেব এবং যেগুলো ভগ্নাংশ রয়েছে সেগুলোকে আলাদাভাবে লিখব। দেখো তাহলে 12 যোগ 10 বিয়োগ 7 বিয়োগ 1, এটা একটা টার্ম পেয়েছি। আর একটা টার্ম কী পেয়েছি, 1/3 যোগ 5/6 বিয়োগ 2/3 বিয়োগ 4/7, তাই তো। তো দেখো তাহলে এখান থেকে তুমি কি পেতে পারো, 12 আর 10-এ 22, 22-এর থেকে যদি আমি 8 বিয়োগ করে 14, তাই না। আর এটাকে যদি সলভ করো, এই সব কটা লসগু কত আসবে, 42, তাই তো। 3, 42কে কাটো 14 প্লাস 6কে 42-এ কাটো 7, 5 7 35 বিয়োগ 3, 14, 14 দুগুণে 28, 6 7 42, 6 4 6 24, তাই না। এবার এটাকে সলভ করো,
দেখো 28কে 35 দিয়ে যদি আমি বিয়োগ করি আমার হাতে থাকে 7, আর 14কে যদি আমি কাটি -24, আমার এখানে পড়ে থাকবে -10, আর +7 -10 কাটা গেলে -3, তাহলে উপরে পড়ে থাকলো -3 আর নিচে পড়ে থাকলো 42, তাই তো? এটাকে কাটো -1/14, -1/14, তাই তো? এবার আমি এখানে পেয়েছি 14 আর আমাকে বিয়োগ করতে হবে -1/14। এবার এখানে না তুমি 14টাকে এইভাবে না লিখে তুমি 14টাকে তুমি লেখো যে 13 + 1, 13 + 1 বিয়োগ 1/14, ঠিক আছে? এবার দেখো তুমি যদি এইটুকু সলভ করো কি আসবে, এখানে 14 বিয়োগ 1, তারপরে 13/14 চলে আসবে, তারপরে 13 পূর্ণ 13/14। বোঝা গেল কি করে করলাম, কেন আমি এটা লিখলাম? সব থেকে বড় কথা দেখো, ধরো তোমার কাছে সাপোজ রয়েছে 2 পূর্ণ 2/5, ঠিক আছে? এটাকে তুমি যদি সলভ করো তুমি কি বলবা, দাদা 5 দুগুণে 10, 10 আর 2 12/5, ঠিক আছে? আমি এটাকে এইভাবে লিখলাম না, আমি এটাকে লিখলাম 2 + 2/5। দেখো এই দুটোর মান কিন্তু সেমই আসবে, ঠিক আছে? কি করে দেখো, এটার লসাগু যদি আমি 5 করি, 5 দুগুণে 10, উপরে চলে আসবে +2, 12/5। বোঝা গেল? তাহলে এই যে এখানে রয়েছে না 12 পূর্ণ 1/3, আমি এটাকে 3 বারং 36 + 1 37/3 না লিখে আমি কি লিখলাম, 12 + 1/3। বোঝা গেল? ঠিক তেমনিও এই সব কটাকেও সেই একইভাবে লিখেছি। 10 পূর্ণ 5/6কে আমি 6 × 10 = 60 যোগ 5 65/6 না লিখে আমি কি লিখলাম, 10 + 5/6। ঠিক তেমনি 7 3 7 21 যোগ 2 23/3 না লিখে আমি লিখলাম -7 যোগ কি লিখলাম 2/3। দেখো এটা তো ব্র্যাকেটে ছিল, এবার আমি যখন বের করলাম -7 চলে আসলো, আর এখানে কি চলে আসবে, এখানে আর প্লাস আসবে না। বোঝা গেল? এখানে তখন কি চলে আসবে, এখানে তখন মাইনাস চলে আসবে। তাহলে এখানে আসবে হচ্ছে -7 - 2/3। বোঝা গেল? তো এইভাবে অঙ্কটা সলভ করলাম। নেক্সট অঙ্কে চলো। বলেছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে এবং পাত্র থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করা হলো, পাত্রে দুধের পরিমাণ কত? এটা তো প্রথমত তুমি গতানুগতিক পদ্ধতিতে করতে পারো। কীভাবে করতে পারো দেখাচ্ছি। ধরো তুমি এখানে লেখো মিল্ক আর আছে ওয়াটার। প্রথমে 20 লিটারই দুধ আছে, তাই না? আমরা জল আছে 0। এবার বলেছে পাত্র থেকে যখন আমি 4 লিটার তুলছি, আমি তো জল তো আমার নেই, তার মানে যা উঠবে দুধই উঠবে, জল উঠবে না। তাহলে এখানে পড়ে থাকলো দুধ 16, তাই তো? এবার কি করলাম, পাত্র থেকে দুধ তুলে সমপরিমাণ জল মিশিয়ে দিলাম, তাই না? এবার জল যখন মেশাচ্ছি দুধ হয়ে গেল 16, তাহলে জল হয়ে যাচ্ছে কত, 4, তাই না? বলছে এই কাজটি আরও একবার করা হয়েছে, অর্থাৎ আবার 4 লিটার তোলা হয়েছে। এবার যখন 4 লিটার তুলছি তখন দেখো পাত্রে জলও আছে দুধও আছে, তাই না? তার মানে আমি যখন তুলবো পাত্রটিতে তখন আমার দুধও উঠবে জলও উঠবে। কী পরিমাণে উঠবে, অনুপাতে উঠবে। দেখো এখানে রয়েছে 16 আর 4, তার মানে আমি যখনই কোনো ক্যান ভর্তি করব তখন আমার যা উঠবে 4 অণু দুধ উঠবে আর 1 অণু জল উঠবে, তাই না? তাহলে দেখো আমি যখন পাত্র থেকে 20 লিটার থেকে আমি যখন কি তুলছি, 20 লিটার থেকে যখন আমি 4 লিটার তুলে নিচ্ছি, ঠিক আছে? এই 20 লিটারের মধ্যে যদি 20 লিটারই দুধ থাকতো, 20 লিটারে দুধ উঠতো 4 লিটার, কিন্তু দুধ তো আমার এখন আর 20 লিটার নেই, আমার দুধ আছে এখন কত লিটার, 16 লিটার। তাহলে 20 লিটারে উঠবে 4 লিটার, 1 লিটারে উঠবে 4/20 লিটার, আর 16 লিটারে উঠবে ইন্টু 16। বোঝা গেল কী করলাম? এবার 4 দিয়ে কাটো, 4 অক্ষে 4, 5, তাহলে উঠবে হচ্ছে 16/5। অর্থাৎ এখন আমার আর দুধ উঠবে 4 লিটার নয়, দুধ উঠবে আমার 16/5, অর্থাৎ 3 × 5 = 15, 3.2 লিটার উঠে যাবে, তাই না?
বলেছে এই দুবারই করা হয়েছে, দুবারের পর পাত্রে দুধ থাকবে কত, তাহলে দুধ থাকবে কত, 16 থেকে যদি এখন 3.2 বাদ দাও তাহলে দুধ পড়ে থাকবে 13, 12.8, 12.8। বোঝা গেল কী করলাম? আর পরীক্ষায় না এত মাথা কাজ করবে না, ঠিক আছে? সেই জন্য আমি বলবো তোমরা সূত্রটাই মুখস্থ করে নাও। এই সূত্র কিচ্ছু নয়, কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র তোমাদের মুখস্থই আছে। কী সূত্র? P/1 প্লাস, যদি প্লাস থাকে প্লাস, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস, যেহেতু এখানে তোলা হচ্ছে তাহলে মাইনাস। P/1 মাইনাস R/100 ছিল, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n। এটা তো তোমাদের সবার মুখস্থ আছে, ঠিক আছে? এটা যেহেতু মুখস্থ আছে, এই সূত্রের একই। দেখো পি মানে প্রিন্সিপাল, এখানে মোট দুধ কত আছে, 20 লিটার আছে, তাই না? 20 × 1 মাইনাস কত লিটার করে তুলছি আমি, 4 লিটার করে তুলছি। মোট কতর মধ্যে, 20-র মধ্যে। কতবার করা হয়েছে কাজটা, 2বার। বোঝা গেছে? তাহলে এন মানে কত বছরে ছিল, আর এখানে কতবার করা হয়েছে, 4 দিয়ে কাটো, 20 5। তাহলে 20 এখানে আসবে 1 বিয়োগ 1/5 তার হোল স্কয়ার। এবার দেখো এখানে আসবে 5 অক্ষে 5, 5 বিয়োগ 1 অর্থাৎ 4/5। তার মানে 20 × 4/5 তার হোল স্কয়ার। আমি একবারে লিখে দিই 16/25, তাই তো? এবার কাটো 4 দিয়ে, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25। তাহলে এখানে পড়ে থাকে 4 16 64/5। অর্থাৎ তুমি যদি করো এটাকে 5 12 60.8। বোঝা গেল? 12.8। তো চলো নেক্সট অঙ্কে কি বলেছে এই অঙ্কটা বলেছে 9,195 টাকা যদি এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা এবং 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত থাকে 2:3:4। বি কত টাকা পেয়েছিল? তুমি এক কাজ করো, সবার থেকে টাকাটা নিয়েই নাও। আমি যদি এর থেকে 45 টাকা নিয়ে নিই, এবং বি এর থেকে যদি আমি 60 টাকা নিয়ে নিই, এবং সি এর থেকে যদি আমি 90 টাকা নিয়ে নিই, তাহলে আমি মোট টাকা নিয়ে নিচ্ছি 5, 4 আর 6 10, 8 19, 195 টাকা নিয়ে নিচ্ছি। আমি মোট টাকা দিয়েছিলাম কত? আমি মোট টাকা দিয়েছিলাম 9,195 টাকা, তাই তো? 9,195 টাকা, তার থেকে আমি 195 টাকা নিয়ে নিলাম। তাহলে এখন আমার টাকা পড়ে থাকে কত, 9,000 টাকা, তাই না? এবার বলেছে তাদের অনুপাতটা কত হয়ে যাবে, 2:3:4, 2:3:4, অর্থাৎ A/B/C = 2:3:4। এবার বলেছে বি এর টাকার অনুপাত কত। বি এখানে ক টাকা পেয়েছে, 3 টাকা। কত টাকার মধ্যে, 2 আর 3, 5 আর 4, 9 টাকার মধ্যে। এটা অনুপাত সমানুপাতের অঙ্ক। তাহলে বি এখানে আমি দেখছি অনুপাতে পেয়েছে 3/9, অর্থাৎ 1/3 টাকা, তাই না? তাহলে 9,000-এ কত পাবে? তুমি বলবা দাদা 9,000 × 1/3, 3 দিয়ে 9,000-কে কাটো, 3,000, তাই না? তাহলে বি এখানে পেয়েছে 3,000 টাকা। এবার তুমি দেখছো অপশানে 3,000 টাকা নেই, তাহলে তোমার মাথায় আবার ক্লিক করতে হবে যে আমি তো বিয়ের থেকে 60 টাকা নিয়েছিলাম, তাহলে বিকে তো আবার আমি 60 টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে 3,000-এর সাথে তুমি যদি 60 যোগ করে দাও, 3,060, 3,060 টাকা। বোঝা গেল? দেখো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, তো তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করেছো। তোমাদের হাতে যেহেতু আর সময় নেই, 90 দিন মানে খুবই কম সময়, ঠিক আছে? তো এই দিনটাকে আপাতত টার্গেট করে এগো। আমরা তো এখন অফিসিয়াল কোনো নোটিফিকেশান পাইনি, তো কাগজ ভুলও হতে পারে, ঠিক আছে? আপাতত কেন বলবো, পুরো একদম শিওর ধরেই এগোও। 90 দিন মানে আমাদের হাতে খুবই কম সময়, তো এর মধ্যে সিলেবাস কমপ্লিট তোমাদেরও করতে হবে। আর আমি বলেছি যে এই 90 দিনের মধ্যে কলকাতা পুলিশ বলো বা পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গের ইতিহাসে এখনও পর্যন্ত বিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস থেকে শুরু করে যত এক্সাম হয়েছে তার প্রিভিয়াস ইয়ারের যত অঙ্ক এসছে আমি সলভ করিয়ে দেবো। তাতে কী হবে, তাতে তোমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে, এবং স্টেটের পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে সেটাও তোমাদের জ্ঞান হয়ে যাবে, তাই না? এবার কলকাতা পুলিশের প্রিলিমসে যে কোশ্চেন আসবে, এই প্রিভিয়াস ইয়ারের বাইরে তো কোনো কোশ্চেন আসবে না, হয়তো ডিজিটটা পাল্টে দেবে। বোঝা গেল? তো সবাই ভালো করে প্রিপারেশান করো। অল দ্য বেস্ট।